তার চেয়ে বড়, ওর মধ্যে বেশি। হ্যাঁ। আচ্ছা স্যার, যেটা বলছিলাম যে আমি যে প্রশ্নটা করতে গেছিলাম তখন, যে আত্মহত্যার ব্যাপারে, মানে যখন একজন মানুষ আত্মহত্যা করছে বা আত্মহত্যা করার কথা ভাবছে, হি মে নট বি আ মেসোকিস্ট ইন হিজ মানে লাইফ, বাট স্যার one minute, masochism হ্যাঁ or active masochism, এটার কোনো তফাৎ থাকতেই পারে। আচ্ছা মানে যেহেতু ওটা প্রাইমারি, হুম তাই ওটা তোমার সত্তার অবিচ্ছেদ্য অঙ্গ, হুম ঠিক আছে? এর মানে এই নয় যে তুমি এখন তোমার যৌন জীবনে বা তোমার কল্পনা সবটাতেই তুমি অ্যাকচুয়াল মেসোকিস্ট। হুম That you need not be, but you may not even understand how it works within you. আচ্ছা, but the masochism might remain dormant and then Dormant is not even a good word. I mean, it মানে ধরো, মানে এটা তো সত্যি এখান থেকে শুরু করা যায়। মনে আছে মহাভারতে যুধিষ্ঠির বাপুর সঙ্গে যখন প্রশ্ন উত্তর হচ্ছে ধর্মের ধর্ম, তো এটা সবাই যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিল যে সবচেয়ে আশ্চর্য কি? আচ্ছা তাতে যুধিষ্ঠির কি উত্তর ছিল? সবচেয়ে আশ্চর্য কি? প্রশ্নটা অতুলনীয়, উত্তরটা তো জবাব রহিত। সেটা হচ্ছে অহরহ মানুষ দেখছে যে কেউ না কেউ মারা যাচ্ছে, কিন্তু সে নিজে ভাবে সে মারা যাবে না। অহরহ মানুষ দেখছে যে কেউ না কেউ মারা যাচ্ছে, হ্যাঁ, কিন্তু আসলে সে যেন ভাবে এটা আমার হবে না। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। ইচ্ছে আশ্চর্য আর কি হতে পারে? প্রাপ্ত অভিজ্ঞতা থেকে। হ্যাঁ, তার মানে হচ্ছে এর মধ্যে একটা সেলফ অ্যাকসেপ্টিং ফ্যালাসি কাজ করছে। সেলফ অ্যাকসেপ্টিং, আচ্ছা অ্যাকসেপ্টিং, আমি ব্যতিক্রম। হ্যাঁ 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 হ্যাঁ, অ্যাকসেপ্ট, নিজেকে এক্সেপশন হিসেবে দেখি। এটা হচ্ছে সমস্ত ফান্ডামেন্টাল ডিলিউশনের মূল। যেটা সাধারণ তাতে কল্পনা করে আমি অসাধারণ, হ্যাঁ, এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তেমনই মেসোকিজম, তেমনই নার্সিসিজম, এগুলো কেউ থেকে বাদ নেই, কিন্তু আবার নিজে অনুভব করতে পারে না, এটা আনকনসিয়াস। হ্যাঁ সে তো অবশ্যই, মানে আর যাদের ক্ষেত্রে এটা প্রোনাউন্সড হচ্ছে, তারা দে অ্যাক্ট আপন ইট। কিন্তু তুমি দেখতেই পাবে তোমার জীবনে প্রচুর ডিসিশন, বহু সিদ্ধান্ত হয়েছে যেটা হচ্ছে তুমি আহত হতে চেয়েছো বলেই যে। হ্যাঁ ঠিক কথা, ঠিক, এটা ভীষণভাবে পরিষ্কারভাবে বলা যায় প্রেমে পড়া। হ্যাঁ ঠিক। আমি যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। কেন আমি যাহা চাই তাহা ভুল করে চাই কেন? রোমান্টিক লাভ অবজেক্ট থিওরি, এটা মানে রোমান্স নয়, রোমান্টিসিজমের সঙ্গে জড়িত নিউ কালচার অফ লাভ। এই যে প্রেমে পড়ে লোকে রক্ত দিয়ে চিঠি লেখে নিজেকে, অনেক কিছু করে। হ্যাঁ কিন্তু 19th সেঞ্চুরি থেকে রোমান্টিসিজম যার প্রিয়তম গল্প, ক্লাসে পড়ার সময় খুব কাজে লাগতো রোমান্টিসিজম বোঝাতে। আচ্ছা, একজন যুবক যুবতী বিয়ে করেছে, রোজ বলে আমি বিয়ে করো, আমি বিয়ে করো, আমি বিয়ে করো, আমি বিয়ে করো। প্রত্যেক দিন মেয়েটি বলে না 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 না। আমার একদম হয়তো বিরক্ত হয়ে বলেছে আচ্ছা ঠিক আছে, শুনি ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে গেল। এই গল্পটা ব্যাখ্যা করছে। হ্যাঁ মানে ও চাইছে ওটা শুনতে, যে বিয়ে নাটা শুনতে চাইছে। হ্যাঁ, আমি যদি তোমায় পাবো না, তুমি যে অপ্রাপণীয়া, সেটাই আমার আকর্ষণের মূল কারণ। পেয়ে গেলে তো হয়ে গেল। আচ্ছা, এটার মধ্যে ডিজায়ারের কি, এটা মানে ডিজায়ারটাকে বারবার, ডিজায়ার ইজ ডিফাইন্ড বাই ল্যাক। হ্যাঁ, আমি সেটাই চাই যা আমার নেই। হ্যাঁ, এবং সেই ডিজায়ারটাকেই বাঁচিয়ে রাখতে চাই, পেয়ে গেলে তো। হ্যাঁ, ডিজায়ারটা, এটা জিজেকের একটা খুব ভালো আছে জিজেকের, কিন্তু ডিজাইনে অনেক ভালো ভালো কাজ আছে। লাকাজমেন কাজ, লাকা তো আমাকেই, বাট দ্য আইডিয়া ইজ দ্যাট অফ ল্যাক। হ্যাঁ ল্যাক। এবার একটু এগুলো বলা যেতে পারে, বিয়ে যদি হতো ওদের,
হুম তাহলে কি ওই ডিজায়ার মিটে যেত, ল্যাক চলে যেত? প্রবলি নট, হুম বিকজ ল্যাক ইজ নেভার ল্যাকিং। না, অন্য কিছুর একটা ডিজায়ার ফর সামথিং। এগুলো যদি না হতো তাহলে কনসিভ কি করে ডিভোর্স হয়, বিচ্ছেদ হয় কেন, হুম বিয়ে ভেঙে যায় কেন, হুম মোহ চলে যায় কেন? হুম ওগুলো যদি চিরস্থায়ী হবে, হুম বিকজ দিস ফুলফিলমেন্ট ইজ অলওয়েজ ইনকমপ্লিট। আচ্ছা। এটা না হলে ভীষণ মেটে মাটো গল্প হতো। হুম এমনকি বাঙালি মধ্যবিত্তর মতন জীবন এখানে কিছুই হয় না, সেখানেও যে একটা কিছু ছোটখাটো চলে এইসবের জন্য, হুম বৃহত্তর ভাব তো কিছুই হয় না। হুম আচ্ছা, থ্যানাটোস বা ডেথ ইনস্টিংক্টের মধ্যে মানে এটা আমি জাস্ট এটা ভাবছিলাম, আমি মনে করুন যে কেউ, ধরুন কেউ আত্মাভিমান থেকে আত্মঘাতী হলো, মানে কেউ তাকে ইনসাল্ট করলো, তো এই যে সে আত্মাভিমান থেকে আত্মঘাতী হলো, এই যে এখন যে অভিমানটা হচ্ছে সেটা তো ইজ বিকজ অফ ইরোজ, মানে হি লাভস হিমসেলফ এন্ড হি ডাজন্ট লাইক হিমসেলফ টু বি। যে শব্দটা ব্যবহার করলো আত্মাভিমান, আত্মযুক্ত অভিমান। হ্যাঁ, অভিমান মানে কি? এটা নিয়ে খুব হাসাহাসি ঠাট্টা হতো যে অভিমান একটা এমন একটা বাংলা শব্দ, প্রাইড, সেন্স অফ প্রাইড, যার কোনো অনুবাদ হয় না। অভিমানের ইংরেজি কি? সেন্স অফ প্রাইড, তাহলে অহংকার বলতো না? হ্যাঁ ঠিক, হ্যাঁ এটা আমি পাইনি, একবার খুঁজি মানে কোথাও নেই। না। এটা একটা সংজ্ঞা রবীন্দ্রনাথ দিয়েছিল, হ্যাঁ আমরা সেটাই সবচেয়ে বড় গর্বের দুঃখ। আচ্ছা। ঠিক আছে, ওর মধ্যে গর্বও আছে, আবার গর্ব দ্বারা হুম মানে নিজেকে নিয়ে গর্ব, হুম সেই গর্বের যে দুঃখ, হুম ইত্যাদি এরকম নানা রকম হুম জটিলতা বানানো এবং বানানো যায়। হুম তো কিন্তু আমার আত্মহত্যার বিষয়ে আগ্রহ কেন? না মানে আত্মহত্যার বিষয়ে আগ্রহ, তাত্ত্বিক আগ্রহ কেন? না অ্যাকচুয়ালি তাত্ত্বিক আগ্রহ অ্যাকচুয়ালি ফ্রয়েড ছিল, মানে ফ্রয়েডে, কারণ সেটা আমাকে সিনেমা অ্যাপ্রিসিয়েট করতে সাহায্য করে আমার মনে হয়, সিনেমা বা লিটারেচার। যেমন আমি দস্তয়েভস্কি, আচ্ছা যেটা ভুলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে মানুষের জীবনে হুম আজ কি হবে কাল কি হবে কেউ জানে না, তাই তো? না, তাহলে আমরা সবাই সারাক্ষণ একটা অনিশ্চয়তার মধ্যে থাকি, হ্যাঁ আনসার্টেনিটি, হ্যাঁ এবং একেবারে সুপরিজ্ঞাত সুচিহ্নিত সত্য বলে কিছু ভাবতে পারি না। না, একটা জিনিস ছাড়া, সেটা জন্ম মুহূর্ত থেকেই আমরা সবাই জানি, যাকে বলে অমোঘ আসবেই প্রতি মৃত্যু। হ্যাঁ ওই একটা যেন ওটাই আমার দাঁড়িপাল্লা, হ্যাঁ ওটাই আমার নির্ণায়ক, হুম যা দিয়ে জীবন তৈরি হয়। হ্যাঁ এবং ফ্রয়েডের আত্মহত্যার বিষয়ে হ্যাঁ হচ্ছে যে যখন থ্যানাটসের কথা প্রথম ভাবছেন, কাউন্টার এক্সাম্পল দিচ্ছেন, না জিজ্ঞাসাই মানুষের প্রধান জিনিস, সবসময় বাঁচতে চায়। হুম কাউন্টার এক্সাম্পল মানে একটা বাস কাছ দিয়ে এলে আমি ছিটকে যাই কেন? হুম আমি চাই না মরতে। হুম এবার কিন্তু উনি থ্যানাটস পৌঁছে গেছেন, হুম এটার কাটান কী হবে? এর কাটানটা অসামান্য ছিল, কবিতার মতো। সেটা হচ্ছে আমার মৃত্যু আমার ব্যাপার, আত্মমৃত্যু রচনাই জীবন। আচ্ছা, I'll choose my own. Entire life is nothing but preparing one's own death. Why should anybody else do it for me? Life is a বাসটা এসে কেন আমাকে টাকা দিয়ে মেরে দেবে? So it's a life narrative whose telos is already fixed.
হ্যাঁ, আচ্ছা, মানে এই যে ফ্রয়েড যখন বিয়ন্ড দ্য প্লেজার প্রিন্সিপালে আসে, মানে উনি যখন থ্যানাটোসের কথা আনছেন, ওর যে ওই নাতির একটা রিপিটেটিভনেসের কথা বলছে, সেটা অন্যত্র আছে কিন্তু এখানেও আছে। হ্যাঁ, মানে যাতে ওটা উনি বলতে চাইছেন যে যাতে আই এম ইন মোর মানে গ্রিপ অফ দ্য সিচুয়েশন when the danger actually comes, মানে লস্ট এন্ড ফাউন্ড দুবার ছুটছে আর এখন পাচ্ছে। হ্যাঁ, তো এটাও আর কি এক অর্থে বলা যেতে পারে জীবন মৃত্যু, লুকোচুরি খেলা ইত্যাদি প্রভৃতির সঙ্গে। এবং আরও খুব ভালোভাবে রবীন্দ্রনাথের গানের টানে দেখতে পাবে নিজস্ব নিজের লুকোচুরি খেলার কত রকমের আখ্যান তৈরি করা যায়। রবীন্দ্রনাথ মহৎকবি এই জন্য হচ্ছে কোনো একটা বাঁধা আখ্যান নেই, নানা রকমভাবে সে গল্পটা বলা হচ্ছে। জীবনানন্দ দাশের মধ্যে তো ভীষণভাবে, জীবনানন্দ নিশ্চয়ই তাই, কিন্তু জীবনানন্দের মৃত্যুর ওই ব্যাপারটার মধ্যে একটা খুব বড় আখ্যান, কিন্তু আসলে একটাই আখ্যান আছে, রবীন্দ্রনাথের মতন নয়। গানে গানে একটু অন্য অন্য রকম হয়ে আছে। ধরো দুটো গান, একটা হচ্ছে মরণেরে তুহু মম শ্যাম ভানু সিংহ কথা বলি, রবীন্দ্রনাথ দিচ্ছেন কত বয়স? 19-15। হ্যাঁ, 15। ইনি আমার গান করছেন মেঘ বলেছে যাবো যাবো। এই যে মেঘ বলেছে যাবো, এরকম কবিতা খুব কম। মেঘ বলেছে যাবো যাবো, মেঘ বলেছে যাবো যাবোর যে দোতনা, যে দেখে অভিসরণ, সেটা কিন্তু ওই প্রেমের উক্তিতে অতটা নেই। মরণের ঋতু হুম শ্যাম সমান একদম ইরোসেন মিলেই গেছে। তেমনই ভাবে যে কারণে ফ্রয়েড বলেছিলেন, আমি দেখেছি আমি যখনই গিয়ে কোথাও পৌঁছই কোনো ধারণায় গিয়ে দেখি কোনো না কোনো কবি সেখানে আমার আগে পৌঁছে গেছে। হ্যাঁ, আমার একটা দস্তয়েভস্কির লেখা পড়তে পড়তে মনে হচ্ছিল, নোটস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড, সেখানে ভীষণভাবে ম্যাসোকিজমটা রয়েছে, মানে উরি বাবা, মানে মাস্টার মেসোকিস্ট। হ্যাঁ, গ্যামলার উপন্যাস পড়ে দেখতে পারো। আত্মপীড়নের উনি সম্রাট। টলস্টয় খুব চেষ্টা করতেন, ব্যাপারে টমাস মানে একটা মহান উক্তি আছে। আচ্ছা, সেটা হচ্ছে যে বিটুইন দ্য টু Dostoevsky was a real sinner. আচ্ছা, Tolstoy tried to be, but he didn't succeed. এই জন্য দস্তয়েভস্কি ফ্রয়েডের লেখা হয়েছে। হ্যাঁ, দস্তয়েভস্কির উপরে ফ্রয়েডের লেখা আছে, তাতে ওর আরও বিরক্তি। আচ্ছা, ফ্রয়েডের যে ইয়েটা, মানে আপনি বলেছিলেন যে ফ্রয়েডের এক ছাত্রী ওই যে নির্ভানা বা সেলফ নেগেশনের যে ধারণা ওটা দিয়েছিলেন, তো আমার মনে কোনো মিল নেই তার সঙ্গে ফ্রয়েডের। আচ্ছা, ফ্রয়েডের মিলে, কিন্তু আমি বলছি এই যে ধর্মের মধ্যে বারবার যে রিনাউন্সের কথাটা আছে, হিন্দু ধর্মে নচিকেতা ধরুন যে বলছে যে আমি সব লাক্সারি। তুমি নিশ্চয়ই আমার নতুন, আমি হিন্দু শব্দ শুনতে পাই না। আচ্ছা, ইটস এ কমপ্লিট কলোনিয়াল কনস্ট্রাকশন, আমি শুনতেই চাই না। হিন্দু ধর্মের কোনো পদার্থ নেই। আচ্ছা, না, আমি রিলিজিয়ন ইন জেনারেল, নো রিলিজিয়ন ইজ ধর্মের রং। আচ্ছা, ধরো স্ত্রী ধর্ম, নারী ধর্ম, স্বধর্ম, ঠিক তুমি বলবে রিলিজিয়ন অফ দ্য ওম্যান? না, হ্যাঁ, ইট মেক্স নো সেন্স। আর যদি বলতেই হয় কোনো বাদ দিয়ে, তাহলে ওটা হবে ব্রাহ্মণ্যবাদ। আচ্ছা, ব্রাহ্মণ্যবাদ। ব্রাহ্মণবাদকে হিন্দু করাটাই হচ্ছে উপনিবেশিক। আমি ওসব বাদিছি যে রামকৃষ্ণ বিবেকানন্দ এরা বারবার বলছে যে কামকে রিনাউন্স, লাস্ট ইজ আ ভেরি ব্যাড থিং এন্ড অল দ্যাট। দিস এই যে বাঙালিরা এখন যে শেষ বলতে পারে না, লাস্টে হলো কি, ওটাও আপনার ভাবছি এলিওয়েস্ট, লাস্টে হলো কি। হ্যাঁ, মানে এই যে মানে কামকে বর্জন করা বারবার, কামিনী কাঞ্চন ত্যাগ। হ্যাঁ, কামিনী কাঞ্চন ত্যাগ, মানে এটাও তো এক ধরনের ওই সেলফ নেগেশন, এবং থ্যানাটোস থেকেই কি মানে নিশ্চয়ই। এর সঙ্গে রামকৃষ্ণ কোনো না, এই কথাগুলোর সঙ্গে প্রাথমিক যুগে এটা বিশাল ট্রেডিশন সারা পৃথিবী জুড়ে আছে। এটা আবার ভারতেরও কোনো বৈশিষ্ট্য নয়, মানে এক ধরনের এসেটিজম, যেটা ভাবলে এরকম আমি ভাবতে পারি, মানে কারোভাবে ভাবা যায় এটা হচ্ছে নিজের একাকিত্ব উপভোগ করা। আচ্ছা, মানে আমি কারোর উপর নির্ভরশীল হই না, আমি সম্পূর্ণ একা
এবং এই নিঃসঙ্গতাটাই আমার অভিপ্রেত। তাই মুশকিল হচ্ছে মানুষ কখনো নিঃসঙ্গ সম্পূর্ণ হতে পারে না, সে পরনির্ভর সর্বদাই জন্ম থেকে। হ্যাঁ, অবশ্যই। তা সুতরাং যেটা আমার হতে পারি না সেটা হওয়ার দুর্মর আকাঙ্ক্ষায়, কারণ ল্যাক দ্যাট, হ্যাঁ, ল্যাক অফ ওখান থেকেই এগুলো আসতে পারে। এই জন্যই যোগী মুক্ত মুখের এত আপনাকে এসে তো নিজেকে আত্মসম্ভব করছে। আচ্ছা, একটা জিনিস আপনি বলেছিলেন যে মানে বাঙালিদের ফ্রয়েড চর্চা সম্পর্কে আপনি বলেছেন যে বাঙালিদের ফ্রয়েড চর্চা ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস এর মধ্যে সীমাবদ্ধ। যে একটা গল্প পড়ে আমার ভীষণভাবে মনে হয়েছে যে সেটা বিয়ন্ড দ্য প্লেজার প্রিন্সিপালের দ্বারা প্রভাবিত, মানে তার মধ্যে ইরস থ্যানাটোস দুটোই রয়েছে। সেটা হচ্ছে যে মানিক বন্দ্যোপাধ্যায় সরীসৃপ বলে একটা গল্প, যে মানিক বাবুকে বাদ দাও, মানিক বন্দ্যোপাধ্যায় বিরল মেধাবী বাঙালি, সত্যিকারের মেধা বলে যাওয়ার জিনিস আছে, পদার্থটাই বিশুদ্ধ বুদ্ধি। মানে মেধাবী বলতে মানে পড়াশোনা কর, আমি বলছি ক্ষুরোধার বুদ্ধি, মানে ঠিক গেতো বাঙালি নয়। সত্যজিৎ রায়ের কি কেন বল? সত্যজিৎ রায় ঠিক আছে, মানিক বন্দ্যোপাধ্যায় মানিক নাম হলেই যে মানিক বন্দ্যোপাধ্যায় হবে এমন তো কোনো কথা নেই। ক্ষুরোধার বুদ্ধি বল, সুকুমার রায়। আমি বলছি এরা হচ্ছে এমন কিছু অনেক ধরতে পারে, করতে পারে, যেগুলো ঠিক বই পড়ে মুক্ত থেকেও অনেক দৃষ্টি আসে, মানে যারা 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 তারপরে সমস্ত লেখার আধার হয়ে যায়। রবীন্দ্রনাথকে যেমন বলছেন আপনি সত্যদ্রষ্টা আর কি, বই সত্যদ্রষ্টা দরকার নেই। আমার জীবনানন্দ যে কাব্য জগৎ, সেটা মনে হয় একদম নিজের হাতে বানানো। না, তার মধ্যে তো বিদেশি, যেমন ওর ধরুন কবিতাগুলোর বোদলেয়ারের প্যারিস প্লিনের একটা বোদলেয়ার মধ্যে কম, একটু পরে এসছে যখন প্রধান প্রধান কবিতাগুলো প্রায় সব নাও, এগুলো সব বিখ্যাত সেগুলো হয়ে গেছে, পরের দিকটা অনেক কবিতা এখনো বাকি। কিন্তু আমি বলতে চাইছি যে মানে একটা কিছু দরকার হয়, মানে যেগুলো ধরো এই যে ফ্রয়েড বললাম, যেখানে পৌঁছে কোনো না কোনো কবি পৌঁছে গেছে, সেই জাতির যারা কবি, সেই জাতির যারা চিন্তক, তাদের জায়গায় স্থান দিতে হলে আমি অন্তত মানিক বন্দ্যোপাধ্যায়কে রাখবই। আমি হয়তো সেখানে তারাশঙ্কর তো নয়, বিভূতিভূষণকেও হয়তো স্থান দেবো না। আমি বলছি না যে তারা ছোট মুখের প্রতিভা, আমি বলছি এটা প্রতিভার একটা চরিত্র। সুকুমার রায় অবশ্যই স্থান পাবেন, দর্শপুত্র পাবেন কিনা আমার সন্দেহ আছে। আচ্ছা, তাতে আমার প্রতিভার প্রতি কোনো অবমাননা করা হচ্ছে না, বুঝতে পেরেছি। ঋত্বিক ঘটক অবশ্যই হতে স্থান পাবেন, হ্যাঁ ঋত্বিক, কিন্তু সত্যজিৎ রায় না। আচ্ছা, এই ঋত্বিক এবং সত্যজিৎ, এই প্রসঙ্গে এটা আপনি যেটা বললেন যে ধরুন সত্যজিৎ রায়ের ছবি যদি আমরা ক্রোনোলজিক্যালি দেখি, একদম পথের পাঁচালী টু আগন্তুক, প্রথম দিককার ছবিতেই যে অপু গ্রাম থেকে শহরে আসছে এবং হ্যারিসন রোড লেখাটার উপরে ওর ক্যামেরা ফিক্স করছে, হাতে গ্লোব নিয়ে, অপরাজিত ছবির কথা বলছি আমি, তার মধ্যে ভীষণভাবে যে 19 শতকে যে ন্যারেটিভ বঙ্গীয় নাগরিক আধুনিকতা এবং এনলাইটেনমেন্ট, মানে সত্যজিতের প্রথম দিককার ছবিগুলোকে আমরা একটা সহজ ট্র্যাডিশন ভার্সেস মডার্নিটি এই ফ্রেমওয়ার্কের মধ্যে ভীষণভাবে ফেলতে পারি। দেবী ধরুন, একদিকে উনি ফিউডাল বাবাকে দেখাচ্ছেন, আর অন্যদিকে আলোকপ্রাপ্ত ছেলে, এবং তাদের মানে প্রথম দিককার ছবিগুলো তো আমার মনে হয় যদি এটা যদি শুধু এটাই হতো তাহলে কিন্তু সত্যজিৎ রায় পদবাচ্য হতেন না। না, শুধু মানে যদি এই ট্র্যাডিশন ভার্সেস মডার্নিটি অত্যন্ত ওভার ইউজড প্যারাডাইম, এটি যদি সেগুলোকে মানে ঠেসে পড়ে দেওয়া যেত, তাহলে আমার মনে হয় না উনি খুব একটা আলোচ্য হতেন। কারণ তুমি তপন সিংহ, অজয় কর, সবার মধ্যে কোনো না কোনো ভাবে পাবে। হ্যাঁ, পাবো। সাবমোশন বলে উত্তমের একটা কেউ পাবে। তো তাহলে এর মধ্যে তফাৎটা কি, যে অবশ্যই সেখানে দ্বন্দ্ব, গ্রাম শহরের দ্বন্দ্ব আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এখন গ্রাম শহরের দ্বন্দ্ব মানেই যে এনলাইটেনমেন্ট ভার্সেস অমুক, এটা হচ্ছে 18th সেঞ্চুরি নোশন। গ্রাম শহরের দ্বন্দ্ব হচ্ছে একটা এক অর্থে খুব পুরনো। আচ্ছা, হ্যাঁ, প্রাচীন। আচ্ছা, না প্রাচীন মানে 19 শতক থেকে। 19 শতক তো এই বাচ্চা, না তার থেকেও বলছেন। হ্যাঁ, এটা নাগর কতটা মানে জানো? নাগর এসেছে ঘরে,
নগরের নাগর হচ্ছে অবৈধ বিবাহের বাইরের প্রেমিক। আচ্ছা, এটা মেয়েরা বলবে আমার নাগর। আমার নাগর মানে হচ্ছে যে স্বামী নয়। হ্যাঁ, মানে রাধাকে যদি তুমি বিবাহিতা মনে করো তো কৃষ্ণ হচ্ছে নাগর। আচ্ছা, এর মধ্যে অবৈধ প্রেম হেনাতেনা সব মিলেমিশে আছে। কিন্তু নাগর শব্দটা আসছে থেকে নাগরিক থেকে, ঠিক আছে? এবার নাগরিক কে? আচ্ছা, নাগরিক নাগর থেকে আসছে না, আমি বলছি নাগরিক থেকে নাগর আসছে। ওটা অপভ্রংশটা চলতি কথা, এবং সেটা শুধু বিছানায় চলে এসছে। হ্যাঁ, নাগরিক শুধু বিছানার ব্যাপার নয়। নাগরিক হচ্ছে তার সবারই শিকড় গ্রাম। এটা প্রধান তফাৎ। গ্রামে সবাই সবাইকে চেনে, কে কার সঙ্গে শুচ্ছে না আলাপ আলোচনা একটা কমিউনিটি চলছে, এবং মূলত এই নিয়ে আলাপ আলোচনা চলছে, কে কাকে মারলো, কে কাকে অমুক করলো তমুক করলো। অর্থাৎ গোপনীয়তা বলে কোনো বস্তু নেই। না, নেই, একদম নেই। না, গোপনীয়তা না থাকলে আর কি থাকতে পারে না? কিসের স্ফুরণ বাধা পায়? যৌনতা তো জন্ম থেকেই লাগাচ্ছে লোকে। আচ্ছা, আমি বলছি গোপনীয়তা না থাকলে কি? আসলে আমিত্বই থাকে না। আচ্ছা, হ্যাঁ, প্রাইভেট স্পেস না থাকলে আমি নেই। হ্যাঁ, ঠিক ঠিক। নগরে এলে হ্যাঁ, ভিড়ের মধ্যে ইউ হ্যাভ অ্যানোনিমিটি। তোমার লোকে চেনে না, চেনে না বলেই না চেনা থেকেই তোমার একটা চেনা তৈরি হয়। বেঞ্জামিনের যে ওয়াল্টার ওই সাহেবদের নাম না করলেও চলবে, এমনি ভাবলেই হ্যাঁ, ঠিক ঠিক আছে। এইবার অপরাজিতা তো মহোৎসবই, কারণ সেখানে ফেলা হচ্ছে 19 শতকের 20 শতকের 20 শতকে, যে গ্রাম থেকে শহর আসছে, হাতে গ্লোব, পৃথিবীটা অনেক বড় হয়ে গেছে। এই একটা তো সব কাটা গেছে, জানি না কেন কাটা হচ্ছে। আগে ছিল তুমি যে প্রিন্ট দেখেছো তাদের না, ক্রাইটেরিয়াতে না না, সেটা হচ্ছে এই শিয়ালদা স্টেশনে যখন পৌঁছলো হাতে ওর গ্লোব, তখন নেমে বৃষ্টি হচ্ছিল। আচ্ছা, ওটা ছাউনি তলায় উপর দাঁড়িয়েছিল। না, এটা নেই। হ্যাঁ, তখন শুনবে, তাকে দেখবে বাঁদিকে কিছু কাবুলিওয়ালা দাঁড়িয়ে প্রস্তুতে কথা বলছে। আচ্ছা, ডান দিকে দেখবে কোনো চীনের লোক চীনে ভাষায় কথা বলছে। এরকম 2-3টে আছে। না, কলকাতার কসমোপলিটন যে ক্যারেক্টার, দিয়ে তার মুখে একটা হাসি ফুটে উঠলো। হাসিটার অনেকগুলো ব্যাখ্যা আছে। একটা হচ্ছে এমন জগতে পৌঁছেছে যেখানে সবাইকে বোঝা তার পক্ষে সম্ভব নয়। না, বহু ভাষার জগতে পৌঁছেছে। তার সে গ্রামে সবাই সবার কথা বুঝতেও পারে, বলতেও পারে, ঠিক আছে। এটা তাকে একটা আনন্দ দিচ্ছে। এই শুধু অজানা নয়, তোর খুব সোজা হয়ে যেত, এমন একটা জগতে পৌঁছে যাকে সম্পূর্ণভাবে জানা সম্ভব নয়, যা সবসময় বিদেশ হয়ে থাকবে, কোনো না কোনো অর্থে বিজন হয়ে থাকবে, বিমুখী হয়ে থাকবে, এবং ওর একটা বিজনতা এসছে। সেই পরিপ্রেক্ষিতে যে প্রেম হবে বা হঠাৎ আকস্মিক বিবাহ ইত্যাদি, সেই জিনিসটা আবার কোনো পরিবেশ, পরিপাশ, বাস্তবতা গ্রামে ছিলই না। ঠিক আছে, এখান থেকে তার যৌন বোধ সম্পূর্ণ পাল্টে যাবে। এটা আর শুধুমাত্র খানিক ক্ষুধার তৃপ্তি নয়, আর অন্য অনেক কিছু জগৎ তৈরি হচ্ছে। এই পুরো গল্পটাকে তৈরি করা হচ্ছে মা এবং ছেলের মধ্যে দিয়ে। হঠাৎ যে অত ভালো ছেলে, সে যে মার প্রতি অত নিষ্ঠুর হয়ে যাবে, সেটা উপন্যাসও আছে। হ্যাঁ, সত্যি ছবি তো মাকে চিঠি লিখে ম্যানেজ করে নেবো টাকা দিয়ে। এই গল্পটা না মানে একেবারে নারী ধরে টানতে হয়। হ্যাঁ, এখানে ঠিক মডার্নিটি ভার্সেস অমুক, এই মডার্নিটির জয়গান সব কিছুই করা হচ্ছে। বরং সেই অনেক ছবিতে আছে, ওরা দেখি ছবিতেই তার নিয়ে একটু ঠাট্টা করা হচ্ছে। যেমন চারুলতা ছবিতে যখন গান বাজনা হচ্ছে, যখন মনে করো শেষের সেদিন ভয়ঙ্কর মৃত্যু নিয়ে গান, রাজা রামমোহন রায় গায়ের ব্যাপারে চোখ টিপে বললো যে এবার যদি আমরা একটু লিবারাল হয়ে নিতুবাবুর টপ্পা যদি হয়, এবার যথেষ্ট হয়েছে বাবা আধুনিকতা, নিতুবাবুর টপ্পায় যাওয়া যাক।
তারপর একটু খেউর একটু রাস এসব হোক, লেটস হ্যাভ পন রাদার দেন সোবার লিটারেচার। তো এইগুলো না লক্ষ্য করলে কিন্তু শুদ্ধরাজ ছবি বোঝা যাবে না। ধরো বিখ্যাত প্রথম দৃশ্য চারুলতার বিশাল বাড়ি, আসলে খাঁকা করছে, চারু একা হচ্ছে বাইনোকুলার নিয়ে চারুলার খড়খড়ি খুলে রাস্তা দেখছে, তারপরে বইয়ের আলমারির সামনে আসবে, কি বলবে? এটা তো আমার মনে হয় রবীন্দ্রনাথের যে ওই লাইনটা ধনী গৃহে চারুলতার কোনো কর্ম ছিল না, অন্তঃের ফুলের মতো, যে প্রথম এবার সূত্রে সূত্রে ওটাকে উনি এভাবে ফুটিয়ে তুলছে, খুবই করেছেন। তারপরে হচ্ছে এইটা বলে, এটার মধ্যে একটা বুদ্ধির বিশাল ব্যাপার আছে। সেটা হচ্ছে আলমারির সামনে দাঁড়ালো, একটা সুর করে একটা কথা বলছে একা একা, বঙ্কিম বঙ্কিম, এবার খোলা হলো বঙ্কিম রচনা বলি, মুখ করেছে ওই পরপর পরপর রচনা বলি বঙ্কিম উপন্যাস আছে, তাতে কোনটাও বাঁচলো? এর মধ্যে একদম অঙ্ক আছে, এমনি বাঁচা হয়নি। কোনটা বেশি? আচ্ছা, উত্তর হচ্ছে কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা বিশেষত্ব কি? বঙ্কিমের একমাত্র উপন্যাস যেটা বিচ্ছেদে শেষ হয়। The couple formation is not complete. মানে which is the same that happens with তারই আবাস। উপন্যাসের নাম তো নষ্ট নেই, এবং লিখছেনই তো বিশ্ববৃক্ষকে আক্রমণ করে। না, একটা জিনিস আমার এটা খুব ইন্টারেস্টিং লাগলো যে আপনি বললেন যে মানে গ্রামের যে মানে প্রাইভেটের কোনো ধারণা নেই, এবং যদি না থাকে ব্যক্তিগত যে ধারণা না থাকে তা আমিত্ব ছিল না। আমিত্ব মানে প্রকট বাহুত্ব, সবাই ইউনিক, প্রত্যেকেই স্বতন্ত্র, কিন্তু আমার এই স্বাতন্ত্র্যের বোধ যদি সবাই আমায় চেনে, সবাই হাত ধরার মতো ব্যাপার হতে পারে। আমি বইটা পড়ি, একটা বই আছে দ্য ইনভেনশন অফ প্রাইভেট বলে, যে সুদীপ্ত কবিরাজ, এটা কি এই বিষয়ে? ঠিক আছে। আচ্ছা, না আমি যেটা বলতে চাইছিলাম আসলে মানে ওই ট্র্যাডিশন ভার্সেস মডার্নিটির ফ্রেমওয়ার্কের আমি ফেলা বরং আমি বলবো সত্যি ছবিগুলো দুর্বল হয়ে আসে, আগন্তুক টাগন্তুক, ওইগুলোতে একদম এই দরকজা মডার্নিটি ট্র্যাডিশন না, যখন আমি বলছি যে আইরনিটাই চলে যায়। না, আমার যুক্ত ছিল যেমন ঋত্বিক ঘটকের ছবিতে আপনি যদি একদম অযান্ত্রিকই দেখেন যে ওরা উপজাতিকে নিয়ে আসছেন, ঋত্বিকবাবু মনেই করতেন যে আধুনিক নগরকেন্দ্রিক সভ্যতা আসলে একটা অ্যাবেরেশন অফ দি ওল্ড ওয়ান, মানে ফিউডাল বা মনে না করলেও কিন্তু মানে অযান্ত্রিক ছবি পৃথিবীতে হবে না, মানে ওটা অবিশ্বাস্য ছবি, কি আছে কি নেই খুব বলা খুব সত্য। না, একটা দৃশ্য আছে সুবর্ণরেখা ছবিতে যেখানে ওই ঈশ্বর বলে চক্রবর্তী, ওই যে জায়গাটা যে মানুষ চুর্নিল যবে নিজ মর্ত সীমা, মানে ইউরি গ্যাগারিনের মুখের ছবি দেওয়া রয়েছে কাগজটা, সেটাকে ও মুঠো করে আগুনে ছুড়ে দিল, মানে হি ইজ ব্রিঙ্গিং দি এন্টায়ার ট্র্যাজেক্টরি অফ এনলাইটেনমেন্ট আন্ডার স্ক্যানার। অত বড় ভাবে বলতে হবে না, মানুষ চুর্নিল মর্ত সীমার মধ্যে এনলাইটেনমেন্ট তো অনেক বেশি আছে। এটা কার লাইন? রবীন্দ্রনাথের লাইন। সুবর্ণরেখা ছবিতে রবীন্দ্রনাথ আর বুঝতে আছে, শিশুতীর্থ কবিতা বারংবার ফিরে আসে, যখন আত্মহত্যা করার দৃশ্য, মানে রাত কত হইল, কত হলো, চিত্রনাট্যে আছে পরের লাইনটা উত্তর মেলে না, প্রথম দু লাইন ওই কবিতা। মানে ঋত্বিকে মানে রিজেকশন অফ হোয়াট এভার ইজ কনসিডার্ড মডার্ন ইন 19th century গোটাভাবে, দ্যাট উড বি টু সিলি ফর হিম, মানে ইট উড বি লাইক দ্য গোদা, মানে ভুল অর্থে মার্ক্সবাদী যারা 4 দশকে চালিয়েছিল, বাস্টার্ড সিভিলাইজেশন বাংলা ইত্যাদি আধুনিকতা, এবং এই বাস্টার্ডদের এক নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ, 2 নম্বর রামমোহন, এগুলো সব তারা লিখে গেছে। রবীন্দ্রনাথের বিরুদ্ধে খাড়ো কলম মার্ক্সবাদীদের, শুধু নকশালরাও একই ধারা তো, চিন্তাধারা মানে ভীষণ প্রধান।
হ্যাঁ মানে হয় মাথায় তুলো নয় পায়ে ফেলো, তো তেমন তাতে জনৈক ব্যক্তি এটাই বোঝা যায় বাঙালি, সারা জীবন ব্যয় করেছেন গালাগালি, তুমি ছদ্মনামে লিখতে হবে, ছদ্মনামটাই বলা হচ্ছে রবীন্দ্রগুপ্ত। কিন্তু মারা যাবার সে আগে অল্প আগে উনি স্বনামে একটা প্রবন্ধ লেখেন, ভবানী সেন। আচ্ছা, সেই প্রবন্ধ নাম শতাব্দীর শ্রেষ্ঠ প্রতিভা রবীন্দ্রনাথ। সারা জীবন যা লিখেছে তার সম্পূর্ণ বিপরীত, আর কোনো বোধ বুদ্ধি বলে কিছু নেই, আর বাকি এখন পায়ে হুমড়ি খেয়ে মাথা ঠোকা। এটা বাঙালিদের ভবিতব্য প্রায়, তারা এইভাবে শুরু করে তারা এইভাবে শেষ হয়। তো এই ধরনের ভুল হয় জীবনানন্দ, সুকুমারানন্দ প্রশ্নে উঠছে না ইত্যাদি, সত্যজিৎ রায় নয়, এতে কারুর হয় না, এরকমভাবে কেউ ভাগাভাগি করার চেষ্টা করে। সুতরাং মডার্নিটি ভার্সেস ট্রেডিশনের কখনো বলা হবে রবীন্দ্রনাথই প্রধান মডার্ন, কখনই বলা হবে যে উনি রিয়াকশনারি অমুক। ওই ফ্রেমওয়ার্ক তৈরি করলে তোমার যাকে পছন্দ তাকে তুমি মডার্ন কোটায় ফেলবে। আর না, actually, this is corroborated by Ray himself. He had great admiration for Jawaharlal Nehru, his rationality and scientific temperament. হলেও কিন্তু জওয়াহরলালের অনেক কিছুই তো ভালো বটে। ডিসকভারি অফ ইন্ডিয়া কে ছেপেছিল বইটা? না, জওয়াহরলাল নেহরু লেখা, পাবলিশার পেঙ্গুইন, কলকাতা, আচ্ছা, সিগনেট প্রেস। আচ্ছা, হ্যাঁ, তার প্রচ্ছদ সতীরের আঁকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, হ্যাঁ, ডিকে গুপ্ত এবং প্রচ্ছদ কিন্তু সত্যজিতের। ইন্দিরা গান্ধীর সত্যজিৎকে অনুরোধ করেছিলেন জওহরলালের ছবি তথ্যচিত্র বানাতে, না বলেছিল এটা। হ্যাঁ, বলছি আপনি রবীন্দ্রনাথ বানিয়েছিলেন, এবার আমার বাবার উপর বানান না, ঠিক রবীন্দ্রনাথের প্রতি আমার সেই সততা তো জওহরলাল সম্পর্কে আমার নেই ওই পর্যন্ত। তখন কথাও তখন চলে এসছে বাম, একেবারে খোলাখুলি বামপন্থী অধ্যায়। না, যদি এই ট্র্যাডিশন ভার্সেস মডার্নিটির যে ফ্রেমওয়ার্কে ফেলা, সেটাকে যদি বাদও দিই, আপনার মনে হয় যে সত্যজিৎ যত ক্রমশ এগিয়েছে, বিশেষ করে 75-6 থেকে তো বটেই, ওর এই শহুরের সভ্যতাটাকে একটা ক্রমশ জঞ্জাল মনে হচ্ছিল, এবং সেখান থেকে উনি কোথাও পালিয়ে যেতে চাইছিলেন। উনি যে বলছেন যে আমার আক্ষেপ যে বাড়ি ছাড়ার অনেক আগে আমার রক্তে মার্কস, ফ্রয়েড, রবীন্দ্রনাথ, এক একজন কি বলে আগন্তুকে মনমোহন মিত্র। হ্যাঁ, ব্যক্তিগতভাবে মনে করি সত্যজিৎ রায়ের অধ্যায় যেটা সত্যি স্মরণীয় আমার মতে 1955 থেকে 1970। আচ্ছা, এরপরে আমার উচিত ছিল অবসর নেওয়া। বলছেন প্রতিদ্বন্দ্বীকে ইনক্লুড করছে? সহ্য হতে হয়, প্রতিদ্বন্দ্বী সহ্য হয় না। বিশেষত চিত্র ও ভাষা এত বাংরেজি আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। সেটা তো সিচুয়েশন ডিমান্ড, ডাজন্ট ডিমান্ড। তুমি আমার কিছু ডিমান্ড পরিস্থিতি বলতে পারো, যে এখন তো বাংলা ভাষা প্রায় উঠেই গেছে, শোনাই যায় না। ও যেখানে ইন্টারভিউ দিচ্ছে সেখানে তো হি হ্যাজ টু ইউজ, না একটা জিনিস, ইংরেজিতে কথা বলা, বাংলায় কথা বলা, আর বাংরেজিতে বলার মধ্যে পার্থক্য আছে। ইংলিশ আর বাংরেজি এটা অসহ্য। হ্যাঁ, এটা একটা পারিভাষিক ভ্রম আছে সেটা ভাষাতত্ত্বে, এইভাবে কথা বলা। হ্যাঁ, না গুরুচণ্ডলী তো নয়, সাধু চলিত, যে কোনো বিশেষ ঐতিহাসিক মুহূর্তে এটা হয়। এর নাম হচ্ছে বিভাষা। ভাষা নয়, এটা বিভাষা, খিচুড়ি ভাষা, যার কোনো মাথা বা মুন্ড নেই। এর থেকে যে রবীন্দ্রনাথ একবার বলেছিলেন এক আত্মীয় সম্পর্কে বিরোধ ফেরত, যে লোকটা বাংলা ভুলেছে, ইংরেজিও শেখেনি। আচ্ছা, এই দশা যেখানে তোমার কোনো ভাষাই নেই, না না এটা শিখেছে না ভালোভাবে, সে তো অধিকাংশ, কিন্তু আমি বলছি সেটা এখনকার দিনে সবাই ওরকম। এই সবাইটাকে নিয়ে যদি
বাঁচতে হয় তার জন্য আমার থেকেই ভালো। না, আমি বলছি সত্যজিৎ বাবু যখন ছবি করছেন না, তখন- তাকে তো সমাজে যেটা ঘটছে সেটা কি রিফ্লেক্ট করছে? কেন বলো তো? প্রথমত রং থিওরি বা একটা ভুল ভুল তত্ত্ব আছে বলছে, এটা হচ্ছে, এটা জানা উচিত ছিল তুমি যখন পড়েছ, যে এক ধরনের পার্থক্য খুবই করা হয়, কারণ না হলে এগোনো যায় না। রিয়েলিজম হ্যাঁ ভার্সেস ন্যাচুরালিজম, হ্যাঁ। ঠিক আছে? হোয়াট ইজ ন্যাচুরালিজম? না, দিস ইজ নট ভেরি ক্লিয়ার টু মি, মানে ন্যাচুরালিজম হচ্ছে দ্য আর্ট অফ রিপ্রেজেন্টিং হোয়াট ইজ, হুবহু একটা প্রতিকৃতি আঁকা, হ্যাঁ, রেপ্লিকা। রেপ্লিকা তৈরি করা। তুমি আমার মধ্যে এখনকার সমাজকে দেখাতে গেলে তারা যেভাবে কথা হ্যাঁ, বলে কথা বলে। তার হুবহু প্রতিফলন করতে হবে। হ্যাঁ, রিয়েলিস্টরা বলবে হ্যাঁ, এরকম ক্যারানি বৃত্তি যাদের, হুম, তারা তো কিছু নতুন বানাতেই পারে না, তাদের তো কোনো ক্ষমতাই নেই উদ্ভাবনের। হ্যাঁ, আচ্ছা, এবার ওই অজস্র প্রমাণ। হুম, খুব তো রুশ সাহিত্যর বিশালত্ব নিয়ে নিশ্চয়ই তোমার মনে কোনো দ্বিধা নেই। হুম, টলস্টয় বা দস্তয়েভস্কি হুম। আছে, তাদের উপন্যাসগুলো মহত্ব নিয়ে অস্বীকার করা কোনো না, কারণ আছে? দস্তয়েভস্কি নিয়ে নেই। টলস্টয় মনে নেই। হ্যাঁ, ওখানে কি ব্যাপারটা একটা আছে, ওটা যারা একটু উঁচু স্তরের হুম, আমাদের মতো মধ্যবিত্ত জগৎ, হুম, সেখানে কিন্তু প্রধান প্রতিপত্তি তদানীন্তনকালে হচ্ছে ফরাসি ভাষার, আচ্ছা, এবং ফরাসিতে কথা বলে, নতুবা ফরাসি রুশ মিশিয়ে কথা বলে, হুম, হুম, যা বলছি দ্বিভাষা তাতেই। হুম, এটা বিপ্লব রুশ সাহিত্যের, হুম, যে জেনে শুনে যে ভাষা ব্রাত্য, যে ভাষা ব্যবহৃত হয় না, হুম, ঠিক সেটাকে দিয়েই হুম। কাজ করানো। আর এর মধ্যে একটা পলিটিক্স অফ রিপ্রেজেন্টেশন। দ্যাট ইজ, আই এম বিং রিয়েলিস্ট, আই এম নট আ ন্যাচুরালিস্ট। সত্যজিৎ রায় ক্রমশ বাংলায় যদি বলি বাস্তবতাবাদ বনাম স্বভাববাদ, আচ্ছা, স্বভাব যা আছে তারই অনুসরণ, তাতে রস সৃষ্টি হয় না, আচ্ছা। তাতে বিরস বদনেই থাকতে হয়। আমি বলছি ন্যাচারালিজমে রস সৃষ্টি হয় না। হতে পারে না। ন্যাচুরালিজম ইজ ইউ কপিং হোয়াট ইজ। Your copy. But that can be said about Renaissance painters like Raphael. না, ওর মধ্যে কিছু না কিছু আছে পার্সপেক্টিভ, অমুক তমুক, যেটা সব অবিলম্বে তোমার কাছে নেই। আচ্ছা, যাকে বলে আচ্ছা, what about photography then? Would you consider it? ফটোগ্রাফি আর্ট কিনা, এটা নিয়ে তো বিরাট তর্ক আছে, প্রিসাইসলি বিকজ অফ দিস, যে এই ফটোগ্রাফি ক্যান ক্যাপচার what I can see, at best it freezes it, nothing more, then it is not art. But for camera can become a device like paint এর মতন, যাতে করে নতুন নতুন অবয়ব তৈরি করা যেতে পারে, যেটা প্রত্যক্ষত হাজির নয়। প্রত্যক্ষ তো হাজির নয়। এই ধরো কিউবিজম, হ্যাঁ, কিউবিজম তো বটেই। তো এবার এই যে দরজাটা, এটা আমি ফটো তুলি, হ্যাঁ, যাতে কি এলো বা গেল, না কিছু এলো গেল না। হোয়াট ইউ ডুইং ইজ অ্যাট বেস্ট ডকুমেন্টিং। হ্যাঁ, ডকুমেন্টিং। মানে তুমি একটা নথি প্রমাণ তৈরি করছো, তার একটি আলাদা করো না, কেউ বারণ করছে না। তুমি বলতে পারো এখনকার বাঙালি সমাজে তারা কিভাবে কথা বলে তার একটা নথি প্রমাণ আমি রাখছি, সেটা যে কোনো ভাষা তত্ত্বের ক্ষেত্রে খুব প্রয়োজন হবে। তাকে শিল্প বলো না। আচ্ছা, কারণ এটা করার মধ্যে কোনো বুদ্ধি, বিদ্যা, মেধার প্রয়োজন হয় না। নিশ্চয়ই মনে করছো না যে রবীন্দ্রনাথের উপন্যাসে লোকেরা যে ভাষায় কথা বলছে ঠিক সেইভাবে লোকেরা কথা বলে না, অবশ্যই নয়। না না না, তার মধ্যে কৃত্রিমতা শিল্পের একটা আবশ্যিক শর্ত। আমি বানাচ্ছি, এটা নির্মাণ ইতোমধ্যে নির্মিত নয়, সেই অভিমান যার নেই তার শিল্পী হওয়ার কোনো দাবিও নেই, মানে প্রশ্নই ওঠে। এটা সুনীল গঙ্গোপাধ্যায় পাওনি। এক অর্থে মানে দুর্বলতা শিল্পের একটা দাবি, অর্থাৎ পঠনের ক্ষেত্রে দরকার শ্রমিককে, যে ঘাম ঝরাবে। এবার লক্ষ্য করে দেখো, বড় বড় সাহেবদের যত বই কিতাব পড়েছো, যত দুরূহই হোক, তোমার একটা আহ্লাদ হয়েছে। তোমার বাংলা কিতাবের ক্ষেত্রে একটা প্রকার তাচ্ছিল্য আছে তলায় তলায়। তুমি যেমন প্রত্যাশাও করো না, আর যদি দেখো যে কিছু কঠিন ফোটে ফেলে দেবে। এটাই হচ্ছে বর্তমান মধ্যবিত্ত বাঙালির ধিক্কারজনক
অবস্থা। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি অ্যাকচুয়ালি দুর্গাপুরে। অ্যাকচুয়ালি কি মানে মানে জাস্ট বলছিলাম কি এরকম না, আমার বাড়ি দুর্গাপুরে, আমি থাকি কলকাতায়। সে তো এখানে থাকো তো কোথায় বসে? হোস্টেলে থাকি। মানে বাবা মা দুর্গাপুরে? বাবা মা অ্যাকচুয়ালি আমার বাবা ট্রান্সফারে জব করে, তো বাবা এখন কারেন্টলি পোস্টেড ইন মালদা। ইঞ্জিনিয়ার? না, উনি একজন ডব্লিউবিসিএস অফিসার। ও অত ঘুরে বেড়াতে গিয়ে মাও তাহলে মালদায়? না, মা আছে দুর্গাপুরে, ভাই আছে দুর্গাপুরে, স্কুলে তোমার পড়ে। ভাই? আচ্ছা। হ্যাঁ। আর অন্তর আত্মীয় স্বজন? আত্মীয় স্বজন কলকাতায় আছে, বেহালাতে আছে, পিসি আছে একজন, আর ঠাকুরদা ঠাকুমা দিদিমা? তারা সব আসলে আমরা গ্রামের, আমার অ্যাকচুয়ালি মানে আমাদের অ্যাকচুয়ালি বলছি, এই যে অদ্ভুত বাচন। না আমরা অ্যাকচুয়ালি আচ্ছা আসলেই বলো, কিন্তু একটু বাংলা করে বলে দিলে কোনো মানে হচ্ছে না। আমরা আসলে গ্রামের লোক, কথার অর্থটা কি? আমরা চিংড়ি পোঁতা বলে একটি গ্রাম আছে দক্ষিণ 24 পরগনার ভিতরে, কিন্তু জন্মসূত্রে আমি উত্তর কলকাতা। আমার জন্ম হয়েছে রবীন্দ্র সরণিতে, লোহিয়া মাতৃসদন বলে একটি হাসপাতাল রয়েছে ওইখানে। চিংড়ি পোতা বলতে অনেকটা মনে পড়ে গেল, এই গল্পটা বলেছো? তেলিনি পোতা আবিষ্কার? না, কারণ উনি বিরাট লেখক, আমার বিশুদ্ধ মেধার লেখক প্রেমেন্দ্র মিত্র। না, এটার ছবি হয়েছিল হিন্দিতে, মৃণাল সেন, খন্ডার, ও আচ্ছা, নাসিরুদ্দিন খান ইত্যাদি। অ্যাকচুয়ালি মৃণাল বাবুর ছবিগুলো আমার দেখার ভীষণ ইচ্ছে আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে সেগুলো ইউটিউবে অ্যাভেলেবেল নেই, যেগুলো আছে খাপছাড়া ভাবে সেগুলোর প্রিন্ট কোয়ালিটি এত খারাপ, এবং আমার ক্রাইটেরিয়া দেখে দেখে এমন অভ্যাস হয়ে গেছে যে আমি খারাপ প্রিন্ট হলে দেখতে ইচ্ছে করে না। মানে কি আছে মানে কলকাতা 71 আছে? কলকাতা 71ও নেই, ছিল তুলে নিয়েছে। কোরাসও নেই, আছে বোধহয় খারিজও ছিল, তুলে দিয়েছে। কলকাতা 71 অবশ্যই দেখা উচিত। মানে তুমি দেখো নি কলকাতা 71? কলকাতা 71 না, না আমার সমস্যাটা হচ্ছে আমি কোনো পরিচালককে এক্সপ্লোর করলে আমি তার কাজ প্রথম থেকে শেষ অবধি ক্রোনোলজিক্যালি কিছু নাও পাও, শেয়ার করা যাবে, কিন্তু সব দেখাই উচিত। কিন্তু যেটা যদি মনে হয় যে সময় হবে না দেখা, মানে অন্তত কলকাতা 71 দেখা। আর একটা ছবি যেটা পদাতিক, হ্যাঁ, ওটা দ্যুতিমান চ্যাটার্জি, সিমি গায়রওয়াল, ওটা হ্যাঁ, ওটা একমাত্র ছবি যেখানে নকশালবাড়ি আন্দোলন নিয়ে একটা প্রশ্ন উঠেছে খুব তাড়াতাড়ি। আমার তো মনে হয় সত্যজিৎ রায় প্রতিদ্বন্দ্বী ছবিতেও প্রশ্ন করেছে। যদি উপন্যাসটা পড়ে আমার এত শরীর খারাপ হয়ে গেছিল যে আমার ছবি দেখতে, অরণ্যের ঋণরাত্রি বড় শরীর খারাপ হয়ে গেছিল, ছবিও দেখে আমি মুগ্ধ। আচ্ছা, আমার একটা একটা জিনিস বলে, এই যে তুমি বললে যে মনমোহনের তারপর যার জন্য আলাদা হয়েছি আমি, রবীন্দ্রনাথ, ফ্রয়েড, শেক্সপিয়ার, মার্কস, আমার রক্তে ঢুকে গেছে, আমার পরম আক্ষেপ যে আমি 6 জনের নাম আছে। অরণ্যের দিনরাত্রি, এরকম কিছু আছে। মেমোরি গেম আছে। কোনটা তোমার মনে হয় এদের স্মৃতির হঠাৎ অনুষঙ্গে উদ্রেক হচ্ছে নাম, তাই তো, এই পরিবেশের মধ্যে? আমার একটা উদাহরণ দিচ্ছি, আমি এটা দুভাবে দুরকম যুক্তিতে এটা চলছে। একদম বাঙালি মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত মোটামুটি সবাই, তারা জমায়েত হয়েছে কলকাতা থেকে দূরে, তাদের স্মৃতির খনন হবে। স্মৃতির খনন হবে, হ্যাঁ। প্রথম নাম কোনটা? শুরু করবে কাবেরী বসু, রবীন্দ্রনাথ। খুব গম্ভীর, রবীন্দ্রনাথ। হ্যাঁ, ঘুরতে শুরু করছি এখন। এবার এর উত্তরে শুভেন্দু কি বলবে? মার্কস। কার্ল মার্কস। এখানে ইতিমধ্যেই টেনশন তৈরি হয়ে গেছে। ফিউডাল ভার্সন। এটা 1970 সাল, নকশাল আন্দোলন তুঙ্গে, রবীন্দ্রনাথ বনাম কার্ল মার্কস, পরে মাও সেতুং আসবে।
তারপরে অতুল্য ঘোষও আসবে। এইবার 67 সালে কি হয়েছিল? নকশালবাড়ি অভ্যুত্থান হয়েছিল। হয়েছিল 67 সালে রাজনীতি, ভোটের রাজনীতি কি হয়েছিল? বাংলা কংগ্রেস, কংগ্রেসের ভরাডুবি হয়েছিল। হ্যাঁ কংগ্রেস, বাংলা কংগ্রেস হ্যাঁ উত্থান হয়, অজয় মুখার্জি হবে, কিন্তু বলা যায় হচ্ছে কংগ্রেসের। হ্যাঁ কংগ্রেসের। তো প্রফুল্ল সেন, হ্যাঁ প্রফুল্ল সেন সঙ্গে সঙ্গে কোন স্মৃতির উদ্রেক হলো? একটা কালো চশমা তুলে নিয়ে রবি ঘোষ, অতুল্য ঘোষ। এর মানেটা কি? কারণ মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেন ছিলেন বটে, হ্যাঁ, কিন্তু কিং মেকার পিছনে অতুল্য ঘোষ অবশ্যই। আচ্ছা, এবার ধরো যে একটা মেমোরি ফিল্ড তৈরি হচ্ছে, হ্যাঁ তার কিন্তু একটা ফিল্ড কনস্টিটিউটেড হচ্ছে, ঠিক আছে? একটা নামের সঙ্গে একটা নামের একটা অনুষঙ্গের প্রশ্ন হচ্ছে, এমনকি কাঁচা সেক্সুয়ালিটিও আসছে। যেমন হেলেন, হেলেন অফ ট্রয় আর বম্বে, তখন শর্মিলা নিশ্চিত ট্রয় ট্রয়, তো হেলেন অফ বম্বে হ্যাজ টু বি থ্রোন আউট অফ দ্য মেমোরি ফিল্ড। It becomes part of the unconscious suddenly, which has been spilled out. All these complex things were happening. Contrast this with just a recitation of names in শেষ হয়েছে নাম আগন্তুক, 6টা নাম পরপর বলে গেল। আর এখানে নামগুলো যেন একটা আবর্তের মধ্যে তোলপাড় থেকে উঠছে, একটা গোটা চৈতন্য দেশ, তার অবচৈতন্য দেশের একটা ছবি পাওয়া যাচ্ছে। This is realism, that is naturalism. That is so straight, so boring. It conveys no meaning. It's just a list of names, of high-sounding big names. What do they convey? আচ্ছা, আপনি যে একটা জিনিস বললেন যে হেলেন অফ বম্বেটা যেটা ওই ফ্রয়েডিয়ান স্লিপ, হেলেন এসেছিল তখন বলা হলো ট্রয় আর বম্বে। হ্যাঁ ট্রয়, তখন শর্মিলা যে মীমাংসা করলো হেলেন অফ ট্রয়, হেলেন অফ ট্রয়, তাহলে কাকে বাদ দেওয়া হলো ফিল্ড থেকে? দ্য সাপ্রেসড, দ্য এক্সক্লুডেড ইজ হেলেন অফ বম্বে। কিন্তু নামটা তো চলে এসেছিল সাবা হেলেন থেকে, সে কোথেকে উত্থিত হলো? আনকনসিয়াস, অবভিয়াস আনকনসিয়াস থেকে এসছে। আচ্ছা, একটা জিনিস ফ্রয়েডের যে মানে কালচারাল স্টাডিজে ফ্রয়েড ইজ আ ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার টু আ লার্জ এক্সটেন্ট, বাট ওয়েন ইউ লুক এট সাইকিয়াট্রি টুডে, মানে ক্লিনিক্যাল তারা তো অ্যান্টি ফ্রয়েড এবং ফ্রয়েডের নোম চমস্কি বা আরো অন্যান্য স্টিভেন পিঙ্কার, এরা ফ্রয়েড কি মানে ফ্রয়েড ইজ এখন একটা ডিসকার্ডেড কাইন্ড অফ আ নেম। এখন আবার ফিরে এসছে, মার্কস শুধু ডিসকার্ডেড, কিন্তু আবার ফিরে এসছে। ডোনাল্ড ট্রাম্প, তাকে তো ডেমোক্রেটরা 4টি ক্রিমিনাল রেফারেল দিয়েছে এই এক সপ্তাহ আগে। ডোনাল্ড ট্রাম্প তার প্রতিক্রিয়া জানাচ্ছে, শেষ 2টো বাক্য এইটুকু দিচ্ছে। ওর ইংরেজি তো স্বরচিত, একটা বাক্য ঠিক করতে পারে না, তো শেষ বাক্যে লিখছে দ্য ডেমোক্রেটস আর সিক, ফুল স্টপ, দে আর মার্কসিস্ট। ঠিক আছে? সো মার্কস ইজ প্রেজেন্ট ইন সাচ আ, মানে কি বলবো, বিশালভাবে, যে ডোনাল্ড ট্রাম্পকে বলতে হচ্ছে স্পেক্টার অফ মার্কস। স্পেক্টারও বেশি এটা, বাট ডেমোক্রেটরা ওকে বলেছে তুই শয়তান, তার উত্তর হচ্ছে মার্কস বলেছে। অ্যাকচুয়ালি ফ্রয়েডের মানে এই যে আমি এটা নিয়ে একটা দেখছিলাম, মানে বিদেশে এটা অ্যাকচুয়ালি ফ্রয়েডিয়ান স্লিপের যে ধারণা, ওরা বিদেশে একটা এক্সপেরিমেন্ট করেছিল, মানে বিভিন্ন রকমের কম্পিউটার ব্রেনের সাথে কম্পিউটারকে কানেক্ট করে, তাতে ফ্রয়েডিয়ান স্লিপের ধারণাটা বলছে ফ্রয়েড যেটা দিয়েছিল ভুল, মানে there is nothing as such called Freudian sleep, মানে ফ্রয়েডিয়ান স্লিপে যে অবচেতনে যেটা আমরা রিপ্রেস করে রাখতে চাই সেটা বেরিয়ে আসছে কখনো কখনো, মানে নিউরোলজিস্ট ডিসঅ্যাগ্রি উইথ ইট। নিউরোলজি অফকোর্স তাদের কাছে ফ্রয়েড জমের মতন, and Freud and neurology কখনোই মানবে না, when it becomes according to very reductionist and very mechanical. Everything, as if we are already in a machine, everything is pre-programmed. ওই বাক্যটা কিন্তু ভুল বলেছো, আমরা যা রিপ্রেস করে রাখতে চাই, দ্যাটস নট রিপ্রেশন। না, রিপ্রেসটা আমি জানি না, কনসিয়াস, আই এম নট কনসিয়াস অফ দ্য ফ্যাক্ট দ্যাট আই এম, হ্যাঁ, তুমি যদি রিপ্রেস করতে চাও দ্যাট উইল বি সাপ্রেশন, নট রিপ্রেশন। হ্যাঁ, সেটা আমার অজান্তেই সেটা কনসিয়াস মাইন্ড রেজিস্টার করতে পারবে না বলে ইট ইজ সিপিং ইনটু, হ্যাঁ, কিছুগুলো রয়েছে, হ্যাঁ, হঠাৎ কখনো জেগে উঠতে পারে, স্বপ্নে বা দুঃস্বপ্নে, অথবা
মুখের কথা, হুম, হুম, একদম ফেমাস স্লিপ যেগুলো, প্রত্যেকটা সেক্সুয়াল যোগ হয়ে যায়। কেন? তো তো তো, সংস্কৃত তত্ত্ব তাই তো প্রথম যে রস, তার হচ্ছে আদি রস, মানে কামাত্মক পদার্থ বলা। এবার ফ্রয়েডের এটা একটা খুব বড় ক্রিটিক ছিল টেক্সচুয়াল স্কলারের, যে তুমি যদি পুঁথি দেখো, কোনো একটা টেক্সটের পুঁথির পরম্পরা, লিপিকররা তার সব লিপিক কিছু কিছু ভুল করে উনি দেখাবার চেষ্টা করেছিলেন ফ্রয়েডের থিওরি অফ স্লিপ ইজ অ্যাকচুয়ালি নাথিং বাট যে থিওরি অফ টেক্সটোলজি থেকে আমরা যা পাই তারই। এর মধ্যে অভিনবত্ব কিছু নেই। লিপিকরের প্রমাদের সঙ্গে তার চৈতন্যের কোনো যোগ নেই, বুঝলাম, ওইসব ফালতু। এখানে একটু পরে একটু হাস্যকর অ্যানালজি হয়ে যাবে। তো চার ফাট মানতে চাইলে মানলাম না, আমার কিছু সেখানে বোঝাতে করা যাবে। ক্যাপিটাল স্পিকের মার্কস মানে আমি কি করতে পারি? সাইকিয়াট্রিস্টরা তো তাদের সঙ্গে কথা বলাই উচিত না, ওষুধ খাই মেরে দেবে। আমি কনফিউজ হয়ে যাই, মানে ফ্রয়েড এবং নিউরাল মডার্ন মেডিসিন, দে আর অলওয়েজ এট লগার এডজ। The interesting thing is, if Freud is discarded, Freud অনেক জায়গাকার লোক, why do you have to mention his name? ধরো হচ্ছে জানাটা ভারতীয় দর্শন শাস্ত্র এবং গ্রিক, তার একটা উপস্থাপনের একটা বিন্যাস আছে, কিভাবে তুমি তোমার দিকটা আলোচনা করবে। সেটা হচ্ছে শঙ্কর ভারতী বলো যে ধরে নেবো আমার একটা পূর্বপক্ষ আছে, আমি হচ্ছে উত্তরপক্ষ। আমার কাজ হচ্ছে হয় তোমাকে খণ্ডন করা, না তোমার কথার আংশিক হলো মণ্ডন করা, মানে টু ইলাবোরেট। এবার যদি কথা হয় আমাদের মধ্যে, আমি এটা বললাম, তোমার প্রথম কাজ হচ্ছে আমি যা বলেছি তাকে সংক্ষেপে বলা, হয় খণ্ডন নয় মণ্ডন, আংশিক অথবা পূর্ণ। অর্থাৎ একেই বলে সংলাপ। সংলাপের মধ্যে দিয়েই দার্শনিক চিন্তার বিকাশ। এবার ভারতীয় দর্শন শাস্ত্রে এটা একটা রেওয়াজ, শঙ্কর থেকে শুরু করে প্রথম পূর্বপক্ষ বাছা হচ্ছে লোকায়তদের, চার ভাগ। চার ভাগ ধরে গালাগাল দিয়ে খানিকটা শান্তি হবে, তারপর নিজের কথা বলা। লোকায়ত দর্শনে কোনো গ্রন্থ পাওয়া যায় না। এই লোকায়ত বিরোধীদের কথাবার্তা থেকেই লোকায়ত ধারণা তৈরি হয়। একটা প্রমাণ হয়ে গেল, সেটা হচ্ছে কেন তুমি তোমার কোনো কথা শুরু করতে পারছো না এই লোকায়তদের উল্লেখ না করে। তার মানে লোকায়ত তোমার কাছে প্রাসঙ্গিক। হ্যাঁ, আই এম বিল্ডিং, আই এম নেগেট করতে গেলে অন্য কাউকে দিয়ে শুরু করো না। এবার এই যে সবার ক্ষেত্রে যদি পূর্বপক্ষ ফ্রয়েড থাকে, তার থেকে অন্তত এটা চলে আসে যে ফ্রয়েডের প্রাসঙ্গিকতা অনস্বীকার্য। হ্যাঁ, সে তো অবশ্যই, মানে কারণ এরকম ভুলে যাওয়া কত সাইকোলজিস্ট আছে, তাদের দিয়ে শুরু করানো। আমি বলছি সাইকোঅ্যানালিসিস অ্যাজ এ প্র্যাকটিস টুডে খুবই অল্প সংখ্যক, এবং এত হ্যাপা তার করা খুবই মুশকিল। মানে কার্য তো কি হয় না হয় বাদ দিলেও তত্ত্বের জায়গা থেকে সেটা অত্যন্ত সমৃদ্ধ বলেই আমার বিশ্বাস। তত্ত্বের জায়গা থেকে ভীষণ সমৃদ্ধ, ভীষণই সমৃদ্ধ। সেটা শুধু সাহিত্যের ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে প্রযোজ্য, একেবারেই বিশ্বাস করি না। এটা বিপ্লব, রাজনীতি, নানা কিছুর ক্ষেত্রে প্রযোজ্য। এবং তো প্রচুর প্রচেষ্টা হয়েছিল মার্কস এবং ফ্রয়েডকে গেট দেম ম্যারিড। হ্যাঁ, মার্কিউস বা এরিক ফ্রম অনেকেই চেষ্টা করেছে। প্রায় কোনো সময় খুব একটা সফলতা আসেনি। মাঝে মাঝে একটু অসম্ভব দুটি বিচ্ছরিত কিছু মন্তব্য নিশ্চয়ই আছে, কিন্তু এদের গঙ্গা যমুনা মিলন করে ছাড়া আমার মনে হয় না যে চিন্তার দিক বলার
এই প্রসার। আচ্ছা, ওটা কি জন হিউস্টনের ছবি চিত্রনাট্যটা, দ্য ফ্রয়েড? যা কখনো হয়নি। না, হয়েছে তো, ছবিটা হয়েছে। এটা পাওয়ার পর সাঁতারকে লিখেছিলেন যে একটু বড্ড বড় হয়ে গেছে, একটু কমাতে হবে। হ্যাঁ, উনি রাজি হন, না, রাজি হননি, নামটাকে উনি কমিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, কমিয়ে পাঠিয়েছিলেন মানে আরো বাড়িয়ে দিয়েছে। ও হ্যাঁ, তখন তারপর হচ্ছে আমার নাম যদি ব্যবহার করা হয় দেখে ছবিটা অসহ্য। আচ্ছা, মানে ফ্রয়েডের মানে ছাত্রের চিত্রনাট্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই। হুম, আরো বড় কথা, ছাত্রের চিত্রনাট্যটা যে খুব ভালো তা বুঝতে পারছি না। আচ্ছা, সাহিত্য চিত্রনাট্য। ফ্রয়েডের এত পক্ষে যে মানে হুম, হুম, হুম। আচ্ছা, একটা জিনিস জানতে চাই, মানে এটা অন্য প্রসঙ্গে, ধরুন মানে এলিয়েটের প্রসঙ্গে, সেটা হচ্ছে যে T.S. Eliot। হ্যাঁ, টি.এস. এলিয়েটের প্রসঙ্গে, এলিয়েটের কবিতার মধ্যে আমি যদি ওয়েস্টল্যান্ডকেই ধরি, মানে ওয়েস্টল্যান্ড উনি প্রথম বিশ্বযুদ্ধর পরবর্তী যে আমাদের যে ধ্বংসস্তূপ, মানে সেটাকে উনি ওয়েস্টল্যান্ড বলছেন, এটা অনুর্বর জমি যেখানে নাথিং ক্যান গ্রো। এবং এই যে ওয়েস্টল্যান্ড, এখান থেকে পরিত্রাণ পেতে গেলে উনি হাত পাচ্ছেন ধর্মের কাছে, মানে ধর্ম বলতে উপনিষদ বা বৌদ্ধ, তারপরে ক্যাথলিক। ক্যাথলিক, হ্যাঁ, আলটিমেটলি আমি যাচ্ছি সেখানে, ক্যাথলিক হয়ে যাচ্ছেন এবং পরে অ্যাশ ওয়েডনেসডে বা ফোর কোয়ার্টার্সের মতন কবিতা লিখছেন। কিন্তু ফোর কোয়ার্টার্স বা গীতাও আছে। হ্যাঁ, গীতাও রয়েছে। আমি যে শুধু ওয়েস্টল্যান্ডেও যদি ধরি, আমি বলছি মানে ডু ইউ ফাইন্ড ইট, তো আমি মনে করি না উপনিষদ বা উত্তরকে ধর্ম দিয়ে বোঝাতে হবে, বা দর্শন যদি বললে, কেন আছে ভারতীয় দর্শন কথা কি প্রাচ্য দর্শন, হ্যাঁ, ভারতীয় দর্শন। উনি ভারতীয় পড়তেন, কে শেখাতো? মাস্টারমশাই শিখেছিলেন। মাস্টারমশাই টি.এস. এলিয়েট। উনি বক্তৃতা দিতেন তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে, খুব নিয়মিত শ্রোতা ছিলেন। আচ্ছা, পরে হ্যাঁ, মানে আমার প্রশ্নটা হচ্ছে যে মানে ডু ইউ ফাইন্ড ইট রিগ্রেসিভ ইন সাম কাইন্ড অফ ওয়ে, হিজ কনভার্সন টু ক্যাথলিসিজম এন্ড অল দ্যাট? সেটা কোন বিরক্ত করে আপনাকে? ধর্মীয় বলতে না, বিরক্ত করে, কারণ সেটাকে যদি উনি আবার নাটকের মধ্যে একটা প্রচারের কল হিসেবে ব্যবহার করেন। আমার 5টা নাটক, তার মধ্যে প্রথমটা বাদ দিলে এটা খুবই ভালো, মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল। হ্যাঁ, বাকি নাটকগুলো মানে এন্ডার স্টেটসম্যান, ককটেল পার্টি, ফ্যামিলি রিউনিয়ন, নাটক কিছু হয় না, সুতরাং এখানে পণ্ড হয়েছে। তো ও নিজের কি কোন চার্চে গিয়ে কি বিবিল করবে জানা দরকার নেই। সেটা কবিতা হিসেবে কবিতাটাকে আমরা রিগ্রেসিভ বলতে পারি? রিগ্রেসিভ আমি অত বলবো না, কিন্তু যদিও আমি মনে করি এলিয়েটের শেষ দিকের ভুল এখানে মধ্যে একটা ফ্যাসিবাদী অ্যান্টিসেমিটিজম তো ছিলই, ছিলই, এবং সেটা আবার মানে অ্যান্টি ফ্যাসিস্ট বটে। উনি ক্রম উত্তরোত্তর রক্ষণশীল হয়ে যাবে। সব থেকে বড় কথা, এলিয়েট কি আদৌ কবি বলা যায় সেটা নিয়েই তো আমার মনে হয় প্রশ্ন। মানে ওর সব কবিতা, একটা প্রবন্ধে পড়ছিলাম রিসেন্টলি, লাফার্গের কবিতা থেকে উনি হুবহু টুকে। সে তুমি ওর কথা বলছো, যার যে বক্তব্য লাফার্গের থেকে উনি চুরি করেছেন সব কিছু, কোনো মানে হয় না। চিন্ময় গুহ, এটা কোনো অর্থ হয় না। কেন? মানে উনি আমার ধরে ধরে দেখাচ্ছেন যে এটা তো হয় না, কারণ উনি বুঝতেই পারছেন। এমনকি উনি দেখেছেন যে লাফার্গে যে এভলিউশন ফিলোসফিক, সেটাও এলিয়েট যে ধর্মের দিকে ঝুঁকছেন। এটা প্রায় সবারই হয়েছে এই ধরনের জিনিসটা। চিন্ময়ের এই কথা ইজ ইম্পসিবল। মানে আমার মনে আছে আমাদের বিভাগেই চিন্ময় এই বক্তৃতা দিতে এসেছিল। আচ্ছা, তুলনামূলক যাদব করে। আচ্ছা, তাতে আমাদের বিভাগের উনি ইংরেজি অধ্যাপক ছিলেন কল্যাণ বিশ্ববিদ্যালয়, তো সব বয়োজ্যেষ্ঠ, উনি সভাপতি, উনি খুব ভালো চিন্ময় গুহ এই সভাটার। আচ্ছা, কল্যাণ ইউনিভার্সিটির ইংরেজি অধ্যাপক আমাদের বিভাগে মাঝে মাঝে পড়াতেন। তো তখন অনেক বয়স, মানে সমস্ত লোকেদের মধ্যে সবচেয়ে বড়, উনি সভাপতি, কিন্তু উনি খুব ভালো জানেন। চিন্ময় তো বললো যে টিএসএন সবাই যা বলেছে, ওই যা লিখেছে সব চুরি সবাই একটু হতবাক। তো উনি সভাপতি হিসেবে, কিন্তু মানে বলতে যাচ্ছেন লাফার এই আছে, অমুকে এই আছে, এরকম একতরফা রায় দেওয়া কি যায় নাকি? তো চিন্ময়ের প্রতিক্রিয়া, এরপর থেকে আমি কিছু
Look at him, look at him, conservative speaking. চিন্ময় গুহ বলছেন সব দিকে উনি না এরকম ভয় পেয়ে গেছেন ওর দিকে। বলছে এটা তুমি সবাই এসে বক্তৃতা দিচ্ছ, একটা প্রশ্ন করা হচ্ছে, তার উত্তর হচ্ছে তুমি কেউ অতীব গাঢ় রক্ষণশীল। সবাই এসছো কেন? না, হাউ ডাজ হি ইভেন মেক কনজারভেটিভ কেনই বা বললো, মানে why should আমার I- সঙ্গে না মিললেই কনজারভেটিভ। হ্যাঁ, আচ্ছা।